আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের 4 নাম্বার পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আলতাফ মাহমুদ বলেন, আলভি মায়াকে তালাক দিলেই ওই ছেলের সাথে মায়ের বিয়ে ফাইনাল করব আমি নিজের হাতে মায়ের জীবনটা দুর্বিষহ করে তুলেছিলাম, এখন নিজের হাতেই গুছিয়ে দেব আবার। ঘুম ভাঙে আলভির, দুদিন ঘুমোতে না পারায় রাতে বিভোর হয়ে ঘুমিয়েছিল। এখন খিদেয় পেট চুচু করছে। দুপুরে খাওয়ার পর রাতে আর খাওয়া হয়নি। শোয়া থেকে উঠে বসে ফোনটা হাতে নিয়েই টাইম দেখে নেয়। সকাল 9টা বেজে গেছে। এত সময় একটানা ঘুমিয়েছে ভেবেই অবাক হয়। এর আগে কোনো দিন বোধহয় এভাবে ঘুমায়নি। রাতে কয়েকবার করে ঘুম ভেঙে যায়, সেখানে গত রাতে একবার ঘুম ভেঙেছিল মাত্র। খাট থেকে নেমে দাঁড়ায়, চুলগুলো হাত দিয়ে ঠিক করে পেছনে ঠেলে দেয়। রুমের দরজা জানালা সব খুলে দেয়। বেলকনি থেকে টাওয়েল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে 20 মিনিটে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ক্রিম কালার 3/4 প্যান্ট পরে নেয়, গায়ে জড়ায় অ্যাশ কালার টি শার্ট। চুলগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে ব্রাশ করে নেয়। ভেজা টাওয়েল আর প্যান্ট টি শার্ট বেলকনিতে মেলে দিয়ে আসে। বিছানা গুছিয়ে ফোনটা চার্জে লাগায়। এসি বন্ধ করে রুম থেকে বের হয়। করিডোরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়, মায়ের রুম কোনটা। সিঁড়ির দিকে এগিয়ে যায়। নিচে নেমে এসে দেখে বাড়ির সবাই সোফায় বসে আছে। কপাল ভ্রু কুচকে যায় আলভির। বাপ চাচার অফিস নেই নাকি আজ? অফিসে না গিয়ে সবাই এভাবে বসে আছে কেন? আলভিকে দেখে মান্তাসা বলে, বড় চাচ্চু এসে গেছে। সবাই আলভির দিকে তাকায়, মায়াও তাকায়। আলভি আর মায়ার চোখাচোখি হয়। মায়ের চোখ মুখ মলিন আর শুকনো হয়ে আছে। রাতে হয়তো ঘুমায়নি। মায়ের চোখ নামিয়ে নিচের দিকে দৃষ্টি স্থির করে। হার্টবিট বেড়ে গেছে আবার। টিপ টিপ করছে বুকের ভেতর। হাত কাঁপতে শুরু করে। নিজের রুমে চলে যেতে নিয়েছিল মায়া। আলতাফ মাহমুদ যেতে দেননি, জোর করে বসিয়ে রেখেছেন সোফায়। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, ঘুম শেষ হয়েছে তোমার? আলভির গম্ভীর স্বর, আলতাফ মাহমুদ আবার বলেন, তাহলে বলো এখন। আলভি বলে, কি? আলতাফ মাহমুদ বলেন, যা বলার জন্য এসেছো। আলভি বুঝতে পারে সবাই ওর অপেক্ষায় বসে আছে। মায়ের দিকে তাকায় আবার। জড়সড় হয়ে বসে আছে। পরনে কালো রঙের থ্রি-পিস, ওড়না দেওয়া রয়েছে মাথায়। মায়ের দিক থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকাই। আলভি বলে, আমি তো খেতে এসেছি, খিদে পেয়েছে আম্মু, খেতে দাও। হতভম্ব সবাই। আলতাফ মাহমুদ বলেন, যা করার জন্য দেশে এসেছো সেটা করতে বলেছি, নিজের কাজ শেষ করে গিয়ে খাও। আলভি বলে, তোমরা সবাই খেয়েছো? আলতাফ মাহমুদ বলেন, হ্যাঁ। আলভি বলে, তোমরা একা একা খেলে আমাকে ডাকলেও না। আলতাফ মাহমুদ বলেন, তুমি নিজেই তো গতকাল বললে তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, তাই তো ডাকেনি। আলভি ডাইনিং রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, খেয়ে তারপর আসছি। আলতাফ মাহমুদের গলার স্বর একটু জোরে হয়। আলভি, নিজের কাজ শেষ করে গিয়ে তারপর খাও। আলভি বলে, খিদের চোটে আমার পেটে হাতি ডান্স করছে, কথা বলার শক্তি নেই, খেয়ে আসছি। আলভি ডাইনিং রুমে ঢুকে যায়। সোফায় বসে থাকা সকলে একে অপরের মুখের দিকে তাকাতাকি করে। মায়ের চোখ তুলে না আর। আলভি সামনে থেকে সরে যাওয়ায় একটু যেন স্বস্তি ফিরে পায়। আলভি সামনে আসলেই কেমন যেন লাগছে। বুকের ভেতর অস্বাভাবিকভাবে কম্পন শুরু হয়। ঐশী রহমান ডাইনিং রুমে প্রবেশ করেন। আলভি চেয়ারে বসে আছে। আজ ছেলের পছন্দের অনেক কিছু রান্না করেছেন নিজের হাতে। মেহবুবা মেহেরও আলভির জন্য রান্না করেছেন। আলভি মায়ের মুখের দিকে তাকায়। ওনার মুখটা মায়ের মুখের চেয়েও বেশি মলিন হয়েছে। চোখে টলমলে পানি, চোখ দুটো ফুলা ফুলা লাল। সারা রাত ঘুমায়নি নাকি? কান্না করেছে বোধহয়। ঐশী রহমান বলেন, খাওয়া শুরু করো। মায়ের কথা শুনে প্লেটের দিকে তাকায় আলভি। ওর পছন্দের খাবার, আবার মায়ের মুখের দিকে তাকায়। ওর মা বোধহয় এখনই কেঁদে দেবে। আলভি নিজের পাশের চেয়ারটা টেনে ওর মাকে হাত ধরে বসায়। তারপর আলভি বলে, তুমি খেয়েছো আম্মু? ঐশী রহমান বলতে পারেন না কথা বলতে গিয়ে বোধহয় কেঁদে দেবেন। তারপর বলে, খাওনি তাই না? তবুও বলেন না কিছু, শুধু তাকিয়ে দেখেন ছেলেকে। আলভি চোখ নামিয়ে নিয়ে হাত ধুয়ে ভাত মাখায়। ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে। আলভি বলে, হা করো। ঐশী রহমান হা করেন। মাকে খাইয়ে দেয় আলভি। টুপ করে ঐশী রহমানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মায়ের চোখ মুছিয়ে দেয় আলভি। আবার গড়িয়ে পড়ে, আবার মুছিয়ে দেয়। দ্বিতীয়বার ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে। ঐশী রহমান আলভির হাত ঘুরিয়ে ওর মুখের সামনে ধরে। তারপর কান্না গিলে বলে, তুমি খাও। খায় আলভি। আবার ভাত মেখে মাকে খাইয়ে দেয়। এবার নিজেও খায়, আবার মাকেও খায়। ঐশী রহমানের চোখ বেয়ে পানি পড়ে গাল ভিজে গেছে। চোখ দুটো ঝাপসা হয়ে গেছে। ভাতের সাথে সাথে কান্নাও গিলে খাচ্ছেন। চোখ দুটো ঝাপসা হয়ে যাওয়ায় ছেলেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। একটু পর পর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন, তখনই আবার চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। ডাইনিং রুমের দরজার সামনে দাঁড়িয়ে মা ছেলেকে কতক্ষণ দেখেন মেহবুবা মেহের। তারপর আবার ফিরে আসেন ডাইনিং রুমে। খাওয়া শেষে আলভি ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ঐশী রহমান বেসিনে মুখ ধুয়ে লম্বা লম্বা শ্বাস টেনে নিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসেন। তারপর আলতাফ মাহমুদ আবার বলেন, এবার বলো। আলভি বলে, ওয়েট, আসছি আমি বলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। আলতাফ মাহমুদ বলেন, কোথায় যাচ্ছ?
আলভি বলে, আসছি এখনই। চলে যায় আলভি চোখের আড়ালে। বহু কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে মাহির। আলভি আর নিজের পরিবারের উপর ওর রাগ অনেক আগে থেকেই। এই পরিবারের একটা ভুল সিদ্ধান্ত আর আলভির করা কাজের জন্য ওর ছোট বোনকে ছোটবেলা থেকেই অনেক কিছু সহ্য করতে হয়েছে। বারবার মানুষের কটু কথা, খোঁচা মারা কথা মুখ বুজে সহ্য করেছে। যদিও এখন আর সহ্য করে না, আগে বোকা ছিল তাই চুপচাপ শুনতো আর একা একা কাঁদতো। মাহির রাগ করে পরিবারের কারোর সাথে সেভাবে কথা বলে না। মাহির পুরো দোষ আলভিকেও দিতে পারে না, দোষটা ওর পরিবারের। তারা এরকম কিছু না করলে মায়াকে এত কষ্ট পেতে হতো না, আলভিকেও পরিবার ছেড়ে এতগুলো বছর বাইরে থাকতে হতো না। দিন শেষে আজ দুজনেই ভালো থাকতো। আবেগের বশবর্তী হয়ে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে ওর পরিবার। মায়ের দাদি নাহার বেগম বলেন, ও কি কাবিনের টাকা নেওয়ার জন্য রুমে গেল নাকি? সবাই তার দিকে তাকায়। তারপর আলতাফ মাহমুদ বলেন, হতে পারে মা। সবাই অপেক্ষা করছে আলভির ফিরে আসার। মায়া সোফা খামচে ধরে বসে রইল। এতকাল সবাই বলেছে জামাই থাকতেও জামাই ছাড়া, বিয়ে করে চলে গেছে জামাই, দ্বিতীয়বার আর মুখটাও দেখেনি। আরও নানান রকমের কথা। আর এখন বলবে ডিভোর্সির ট্যাগ লেগে যাবে আজ থেকে। বিয়ে হলো, সংসার হলো না। স্বামী ছিল কিন্তু স্বামীর ভালোবাসা ছিল না। বিয়ে হয়েছিল, আজ ডিভোর্সও হয়ে যাবে। মাঝখান থেকে এতগুলো বছর মানুষের খোঁচা সহ্য করলো শুধু। অবুঝ বয়সে বিয়েটা না হলে কি এমন ক্ষতি হতো? অন্তত বন্ধ দরজার ভেতরে রাতের আধারে ঘুমড়ে কাঁদতে হতো না এতকাল। অপেক্ষা করতো না একজনের ফিরে আসার জন্য। আজ ওর অপেক্ষা শেষ হয়েছে। যার অপেক্ষায় ছিল সে ফিরে এসেছে, কিন্তু ওকে ভালোবাসার জন্য নয়, ওর সাথে সংসার করার জন্য না, ওর থেকে মুক্তি দিতে কেন যেন ভীষণ কষ্ট হচ্ছে। হবে না কেন? ভালোবেসেছিল তো। আলভি নিচে নেমে আসে। সবাই তাকায় ওর দিকে। এ কি, এই ছেলে এমন ফিটফাট হয়ে এসেছে কেন? ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, এক হাতে ফোন, অন্য হাতের সাহায্যে সানগ্লাস গোল গোল করে ঘোরাচ্ছে। চুলগুলো জেল দিয়ে সেট করা, সুন্দর লাগছে দেখতে। মায়া একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। এই পুরুষটা ওর হয়েও হয়নি। আলতাফ মাহমুদ আবার তাড়া দেন আলভিকে। আলভি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার একটা কাজ আছে বাইরে, কাজটা শেষ করে আসছি আগে। বলে শীষ বাজাতে বাজাতে বাইরের দিকে এগিয়ে যায়। এখনও সানগ্লাসটা গোল গোল ঘোরাচ্ছে। আবারও বাড়ির সবাইকে অবাক বিস্ময়ে বিমূঢ় করে দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। এবার আর নিজেকে শান্ত রাখতে পারে না মাহির। রাগে খুবই চেঁচিয়ে বলে, কি পেয়েছে ও? ওর যা ইচ্ছে তাই করবে? পুতুল পেয়েছে আমার বোনকে। তালাক দিলে দ্রুত দিয়ে দিক, আর যদি না দেয় তাহলে মায়ের সাথে সংসার করুক। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এখন। কোনটা করবে স্পষ্ট করে বলতে বললো ওকে, নয়তো ওকে ধরে কিন্তু মারবো আমি। মায়া সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর বলে, আমি সংসার করব না তার সাথে, কোনোভাবেই না। তালাক দিতে এসেছে, তালাক দিতে বলো। বলেই হনহন করে হেঁটে এগিয়ে যায় সিঁড়ির দিকে। বাড়ি থেকে বেরিয়ে এসে লম্বা শ্বাস টেনে নেয় আলভি। শীষ বাজাতে বাজাতে দম বন্ধ হয়ে যাচ্ছিল। শীষ বাজালে টেনশন কমে আলভির, রিল্যাক্স ফিল করে তখন। গেটের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, আলভি, তোর ইগো খুব শীঘ্রই তোকে বউ ছাড়া করবে। বউয়ের আদর পেতে চাইলে দ্রুত ইগোকে নিজের জীবন থেকে আউট কর, নয়তো তোর বউ গেল। দেশে আসার আগে যা যা বলেছিল আর শর্ত দিয়েছিল, সেসবের পর এখন কোন মুখে বলবে আমি তালাক দেব না, মায়ের সাথেই সংসার করব আমি? জোর করে আলভি বলতে চাইলেও ওর ইগো বারবার বাধা দিচ্ছে এই কথাগুলো। এতদিন তো খুব বলতে পেরেছে, এখন কেন বলছে না? খাবার খাওয়ার সময় ভেবেছিল সকলের মুখের উপর বলে দেবে মায়াকে তালাক দেবে না। খাবার খাওয়ার সময় ভেবেছিল সকলের মুখের উপর বলে দেবে মায়াকে তালাক দেবে না, কিন্তু যখন কথা বলার সময় হলো তখন আর বলতে পারলো না। তাই রুমে চলে গেল। রুমে গিয়ে নিজেকে বুঝালো এমন করলে চলবে না, বলতে হবে, কিন্তু ওই যে ইগো, এই ইগোই ওকে বলতে দিচ্ছে না। কি করবে কি বলবে বুঝতে না পারে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এখন এই কাঠফাটা রোদে হাঁটছে। ছেলের উপর রেগে আলতাফ মাহমুদ ছেলেকে গালাগালি করেন। সামনে পেলে এখন জুতাপেটা করতেন বোধহয়। বাড়িতে আসার আগে হম্বিতম্বি করলো, শর্ত দিল, আর এখন রাগে গজগজ করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যান। এখন তৈরি হয়ে অফিসে যাবেন। বাড়িতে থাকলে রাগ হু হু করে বাড়তেই থাকবে। ভেবেছিলেন ছেলেটা বোধহয় ভালো হয়ে গেছে, শুধু ওনাদের উপর রেগে আছে। কিন্তু এই ছেলে তো ছোটোবেলার চেয়েও বেশি বজ্জাত হয়ে গেছে। সবাইকে নিজের পেছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবে বোধহয়। তালাক দেবে না, সংসারও করবে না, ঝুলিয়ে রেখেছে যেন কোথাও বিয়ে দিতে না পারে। প্রতিশোধ নিচ্ছে বোধহয় সকলের কাছ থেকে। তিনিও প্রতিজ্ঞা করেন আজকে অফিস থেকে ফিরে আলভির ঘাড় ধরে তালাক বলিয়েই ছাড়বেন। আগামী 1 সপ্তাহের মধ্যে মায়াকে অন্য জায়গায় বিয়ে দেবেন। নিজেদের ভুলের কারণে ছেলের কাছে নত হয়েছিলেন। নরম পেয়ে তো ছেলে এখন পিন্ডি চটকাচ্ছে ওনার। আলতাফ মাহমুদের পেছন পেছন ঐশী রহমানও রুমে চলে যান। নাহার বেগম নিজেও রুমে চলে যান। সানজিদা মেয়েকে নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। মাহির ভীষণ রেগে আছে। একে একে সবাই ড্রয়িং রুম থেকে চলে যায়। শুধু বসে রইলেন মেহবুবা মেহের। তিনি উঠছেন না সোফা থেকে, ওঠার শক্তিই বোধহয় পাচ্ছেন না। গতকাল থেকে কথা বলতে পারছেন না ঠিকভাবে, মেয়ের মুখের দিকে তাকাতে পারছেন না। মেয়ের মলিন মুখ তাকে ভীষণ পীড়া দিচ্ছে। 13 বছর আগে ছোট যা যখন কেঁদে কেঁদে ইমোশনাল হয়ে তাকে বলেছিল
মায়াকে শেষ ছেলের বউ বানাতে চাই। মেহবুবা মেহের প্রথমে রাজি হননি। তিনি জানেন আলভি মায়াকে পছন্দ করবে না। ঐশী রহমানের কথা ছিল, এখন পছন্দ করে না তো কি হয়েছে, বড় হয়ে করবে। ওরা তো এখনও ছোট, তাই এখন এমন। বড় হলে দুজনেই পরিবর্তন হবে। মায়ের স্বভাবও পরিবর্তন হবে। এখন বিয়ে পড়িয়ে রাখবে, বড় হলে সব কিছু ঠিক হয়ে যাবে। মায়া আলভির বউ হলে আলভির মন আস্তে আস্তে পরিবর্তন হবে। মায়াকে ভালোবাসতে শুরু করবে। সবাই বোঝানোর পর তিনি রাজি হয়ে যান, আর সেদিনই বিয়েটা হয়ে যায়। তো আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।